গণভোট নির্বাচনের দিনেই হতে হবে বললেন ফখরুল। বিপ্লব সংহতি দিবসে দেশব্যাপী বিএনপির র্যালি সমাবেশ, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। তারা কয়েকটাকে ভুল বানিয়েছে, চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস দেখে নিন, আপনার ক্ষমা চান। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। নির্বাচনের আগে গণভোট হলে 80% মানুষই সংস্কারের পক্ষে থাকবে, মন্তব্য আব্দুল্লাহ তাহিরের। নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান আমিরের। জুলাই সনদে রাখা যাবে না নোট অফ ডিসেন্ট বললেন এনসিপির নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে দ্রুত বাস্তবায়নের আদেশ জারির আহ্বান। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বাবলা হত্যার 2 দিন পর মামলা, আসামি 16। গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে আনা হলো ঢাকায়। রাউজানের মূল হোতা ইশতিয়াক গ্রেপ্তার। সরবরাহ সংকটের অজুহাতে অস্বাভাবিক পেঁয়াজের বাজার, কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। চাঁদপুরে ইলিশের কেজি 200 টাকা। এবং নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে বিসিবি। সুষ্ঠু বিচার না হলে নারী ক্রিকেট হুমকির মুখে পড়বে মত সাবেকদের। স্বাগত এখন রাতে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি মশিউর অনিক। গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মির্জা আব্বাস বলছেন, একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারা এই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি সমাবেশের ঢল নামে বিএনপি নেতাকর্মীর। এই সময় দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ভোট বানচালের চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না। এ বিষয়ে আরও তথ্যপাত্র তুলে ধরছেন রাজু আহমেদ। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমুদ্র রাজধানী। শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিতে যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। দেশকে পুনর্গঠিত করার জন্য আমরা মুক্তিযোদ্ধারা সবসময় মাঠে ছিলাম, এখনো মাঠে আছি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমরা সবসময় কাজ করে দেব। জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে চাই। এদেশের মানুষ ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায়সঙ্গ অধিকারগুলো ফিরে পাবে এবং এদেশের বেকার সমস্যার সমাধান হবে। র্যালি পূর্ব সমাবেশেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে কর্মীদের তাগিদ দেন দলের শীর্ষ নেতারা। জানান, ৭৫-এর 7 নভেম্বরের মতোই বিএনপির হাত ধরেই গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষা পাবে আগামীর বাংলাদেশে। তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্র ফিরে আসবে এবং স্বাধীনতা রক্ষা পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। একটি দল ধর্মের নামে ব্যবসা করে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের। যারা ধর্মের ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয় যারা, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস দেখে নিন,
আপনারা ক্ষমা চান, এখনো সময় আছে। এদিকে সমাবেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন বানচালের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। জানান, জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে গণভোট। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। যে আমরা গণভোট মঞ্চেই সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। বিএনপি র্যালিতে একদিকে যেমন উচ্চারিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় নির্বাচনের স্লোগান, তেমনি প্রদর্শিত হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের নানা প্রেক্ষাপট। পল্টন, নাইটাঙ্গেল মোড়, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারের কদম ফোয়ারা পর্যন্ত চলে মিছিল। সেখানেই নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে র্যালির সমাপ্তি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজু আহমেদ, এখন, ঢাকা। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর এই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লব আর সংহতি দিবসের চেতনা নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান তারা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ময়মনসিংহে দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরের পর বিভিন্ন ওয়ার্ড থেকে টাউন হলে এসে জড়ো হয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শুরু হয় র্যালি। এ সময় নতুন বাজার প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এটি বাংলাদেশের স্বাধীনতার পরে একটি অন্যতম গুরুত্ব দিন। এটি বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান সবসময় ভূমিকা রেখে 7 নম্বর তারা অন্যতম। এই জিয়াউর রহমানের জন্যই সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল। একই আয়োজন ছিল বগুড়াতেও। বিকেলে শহরের আলতাফুন্নিসা খেলার মাঠ থেকে র্যালি বের করে জেলা বিএনপি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন বিএনপি নেতাকর্মীরা। এই দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে এদেশের জনগণ তাকে এই দেশ পরিচালনার জন্য তাকে সামনে নিয়ে এসেছিল। বগুড়ার সাধারণ জনগণও আমাদের দেশের র্যালিতে অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই র্যালিটি একটি নির্বাচনের র্যালিতে পরিণত হয়েছে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। এছাড়া দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ। পরে একটি মিছিল কান্দিরপাড় থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চকবাজারে গিয়ে শেষ হয়। আন্দোলনের মুখে তারা শহীদ প্রেসিডেন্টকে সসম্মানে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এছাড়া রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সাদ ইসলাম শামস, এখন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান যে লড়াই শুরু করেছেন তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ধ্বংসে ফের ষড়যন্ত্র চলছে। 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। স্বাধীনতা পরবর্তী সিপাহী জনতার প্রথম অলিখিত ঐক্য, মিলিত প্রচেষ্টায় বন্দিদশা থেকে জিয়াউর রহমানের মুক্তি, যে ধারায় জন্ম হয় বিএনপির। 50 বছর পর আবারও বিপ্লব ও সংহতি দিবস। সকাল থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিমুখী নেতাকর্মীদের মিছিল। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের জনগণ 24-এ যে অভ্যুত্থান করেছে, এটা 7 নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে
24-এর গণতন্ত্র ফিরে এসেছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যত দল ছিল দল মত নির্বিশেষে সকলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান যে লড়াই শুরু করেছেন, আগামী দিনেও তারা সেটি বজায় রাখতে চান। আগামী দিনের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার অঙ্গীকার ছাত্রদলের। যত বাধা যত ষড়যন্ত্রই আসুক না কেন, আগামীতে একটি সুস্থ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সংগ্রাম চলছে গত 17 বছর ধরে, সেটির আমরা সফল পরিসমাপ্তি ঘটাতে চাই। তৃণমূলের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জিয়ার সমাধিতে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে ধ্বংসে ফের ষড়যন্ত্র চলছে, যেটিকে 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি। যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। শুধুমাত্র এই জিয়াউর রহমানের সমাধিতে বিপ্লব ও সংহতি দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নয়, সপ্তাহব্যাপী বিএনপি উদ্যোগ নিয়েছে সারা দেশব্যাপী নানা কর্মসূচির, এবং তারা বলছেন 7 নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়ে যেভাবে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেটি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে ধরে রাখতে চান। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা চট্টগ্রামে বিএনপির প্রার্থীর জনসংযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম এফআর কেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে দেখার পর এই মন্তব্য করেন তিনি। এ সময় সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবি জানান তিনি। পরে বেলা 1:30টার দিকে চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে, সতর্ক থাকতে হবে। সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার মহড়া হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বিস্তারিত দেখবেন আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে স্মরণীয় করে রাখতে এই আয়োজন ছাত্র শিবিরের। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলনে সংবর্ধনা দেওয়া হয় ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের। নির্বাচিত প্রতিনিধিরা বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে। দেশে দখলদারিত্বের রাজনীতি আর চলবে না বলেও সাফ জানান তারা। নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। আমরা জুলাই শহীদদের পক্ষেই কথা বলতে চাই, যতদিন পর্যন্ত তারা যার জন্য শহীদ হয়েছে সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে না পারি। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংস্কার নিয়ে পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। চলমান এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য
সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার মহড়া ছাত্র সংসদ নির্বাচনগুলো। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। এ সময় দ্রুত বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান জামায়াতের আমির। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট করতে আইনি বাধা নেই বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে 80% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিবে। একটি দল সংস্কার চায় না বলে গণভোট চায় না বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় ও জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কথা আইনগত বাধা নাই। সুতরাং ঠেলে ঠুলে কদ্দুর নিবেন। অনেকে বলছেন, আজকেও বলছেন গণভোট জাতীয় নির্বাচনের আগে মানি না। কেন মানেন না এটা আমরা জানি। ডাকসুর পরে আর কোন নির্বাচন আপনারা মানতে পারেন না। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম, সংস্কারের পক্ষে ভোট দিবে। সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আশা প্রকাশ করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাবে দেশ। দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ ও আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। বলেন, আগামী নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত। আরও তিনি বলেন, রাষ্ট্রপতি নয়, সংসদের আদেশ ডক্টর ইউনূসকে দিতে হবে। এই সময় তিনি অন্যান্য দলের সমালোচনা করে বলেন, নির্বাচনে ইশতেহারে অনেকেই তরুণদের কর্মসংস্থান করার কথা বললেও কোনো প্রক্রিয়ায় করা হবে তা কেউ স্পষ্ট করছে না। এনসিপি কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। এছাড়াও রাজনৈতিক ফ্যাসিবাদ পতন করলেও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ পতন করতে ব্যক্তির ও সংস্কৃতি ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করতে হবে বলেও জানান তিনি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের পতিত সরকারের দোসর বলে আখ্যা দেন তিনি। সকালে নেত্রকোনার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা পতিত সরকারের দোসর। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। এছাড়া বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, তবে গণ অভ্যুত্থানের পর তা বেড়েছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন
এই পতিত স্বৈরাচারের দোষর ছিলেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ অন্তত 23 জন আহত হয়েছেন। বিকেল 3টার দিকে বোয়ালমারী উপজেলার কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও একই উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ওয়াবদার মোড়ে বিএনপির একটি পক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় হারুন শপিং কমপ্লেক্সের সামনে থাকা অন্তত 10টি মোটরসাইকেলে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবশেষে র্যাবের জালে আটক চট্টগ্রামে 2 দিনে 3টি গোলাগুলি ঘটনায় জড়িত 6 জন। এদের মধ্যে রাউজানের ঘটনায় মূল হোতা ইশতিয়াককে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র্যাব। এদিকে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে সরোয়ার বাবলা হত্যার ঘটনায় 2 দিন পর 16 জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। র্যাবের দাবি, সন্ত্রাসীরা ব্যক্তি স্বার্থ এবং আধিপত্য বিস্তারকে লক্ষ্য করে এসব ঘটনা ঘটাচ্ছে। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে প্রকাশ্যে গুলির গা শিউরে ওঠা এই ভিডিও দেশজুড়ে ছড়ায় আতঙ্ক আর উদ্বেগ। এর কয়েক ঘন্টার ব্যবধানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজানের সংঘর্ষ ও গোলাগুলিতে বিএনপির 2 পক্ষের 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আর 24 ঘন্টা না পেরোতেই বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় ইদ্রিস নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসে প্রশাসন। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে রাউজানে হত্যা ও সহিংসতার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভি সহ 6 জন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 4 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। র্যাব জানায়, অস্ত্রসহ আটক ইশতিয়াক রাউজানের ঘটনার সরাসরি জড়িত। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে আছে সরোয়ার বাবলা হত্যাকাণ্ডে জড়িত 2 জন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। র্যাব বলছে, গ্রেফতারের পাশাপাশি অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সন্ত্রাসীরা ব্যক্তি স্বার্থ এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ। তো তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্যই যা কিছু করার করছে। এর সাথে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। নির্বাচনী গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ, যার প্রতিবাদে জানাতে পদ্মা আমাদের অধিকার প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে একই মঞ্চে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনের সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীরা। আরও জানাচ্ছেন সোহান মাহমুদ। শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, পানির অভাবে শুকিয়ে গেছে দেশের অন্তত 15টি নদী। পানির ন্যায্য হিস্যা বন্টনে জি ভাই হারগে পদ্মা বাঁচাই, পদ্মা আমাদের অধিকার প্রতিপাদ্যে সমাবেশের আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
এতে পদ্মার চরাঞ্চলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর হারা কয়েক হাজার মানুষ অংশ নেন। আজকে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশের যে নদী মহানন্দা নদী রয়েছে, এই নদীর জন্য আমরা পানি পাই না, আমাদের খাদ্য শস্যগুলো শুকিয়ে যায়। বর্তমানে পদ্মা এবং গঙ্গা নদীর যে অবস্থা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি সাধিত হচ্ছে। এমনকি পদ্মার পরে যেগুলো বাড়ি সেগুলো ভেসে যাচ্ছে। 2009 সালে বের হয়েছিল গঙ্গা ব্যারেজ নির্মাণের সমীক্ষা। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দেখা গেছে শুষ্ক মৌসুমে প্রায় 16টি নদী শুকিয়ে যায়। গঙ্গা ব্যারেজ নির্মাণ করা হলে বছরে প্রায় 50 লাখ টন খাদ্য উৎপাদন বাড়বে বলে জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বেগম খালেদা জিয়া এই গঙ্গা ব্যারেজ নির্মাণ করার জন্য একনেক থেকে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প তিনি অনুমোদন দিয়েছিলেন এবং সেই প্রকল্পের যে রিপোর্ট বাড়িয়েছে সেই রিপোর্টে দেখা গেছে যে পদ্মা অববাহিকার ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে আমাদের শুষ্ক মৌসুমে প্রায় 16টা নদী মরে যায়। যদি আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে পারি এই নদীগুলো আমরা প্রাণ ফিরিয়ে দিতে পারবো। এদিকে একই সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, যারা আওয়ামী লীগ করেন তারা সবাই খারাপ না। আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে মুক্তিযোদ্ধা অনেক বেশি, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিকে ভোট দিতে আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান করবো, অনুরোধ করবো, আপনারা দেশকে ভালোবাসেন। আমি মনে করি যারা ভালো, আওয়ামী লীগের তো সরাসরি ভাই, সবাই খারাপ না। আপনারা কি মুক্তিযোদ্ধার দল? আওয়ামী লীগের চাইতে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি আছে। আপনারা বিএনপিকে ভোট দেবেন আমি বিশ্বাস করি। পদ্মা বাঁচাও আন্দোলনে গত 5 নভেম্বর থেকে বিভিন্ন উপজেলা সমাবেশ করছে বিএনপি। আগামী 15 নভেম্বর এই কর্মসূচিতে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর কাঁচা বাজারে আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে সবজির দাম। কেজিতে গড়ে 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। যদিও অনেক পণ্যই এখনও বিক্রি হচ্ছে 100 টাকার নিচে, তাই কিছুটা স্বস্তি পাচ্ছে ক্রেতারা। এদিকে পেঁয়াজের কেজি প্রতি দাম সপ্তাহে বেড়েছে প্রায় 50%। আমিষের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। শীতের নানা ধরনের সবজিতে সয়লাব বাজার, তবুও আগের সপ্তাহের তুলনায় রাজধানীর কাঁচা বাজারে কিছুটা বেড়েছে সবজির দাম। কেজিতে গড়ে 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। বেশিরভাগ সবজি 60 থেকে 100 টাকার মধ্যে, যে কারণে ক্রেতাদের অস্বস্তি আরও বেড়েছে। কারণ বাজার ঘুরে দেখা গেছে অপরিবর্তিত রয়েছে বেগুনের দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। ফুলকপি ও বাঁধাকপিও মিলছে 30 থেকে 50 টাকায়। তবে 30 থেকে 40 টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। দামে অপরিবর্তিত রয়েছে টমেটো, মিলছে 120 টাকায়। এদিকে ঢেঁড়স, বরবটি ও লাউয়ের দাম এসেছে নাগালে। 20 টাকা কমে এসব সবজি মিলছে 50 থেকে 60 টাকার ঘরে। এদিকে করলা মিলছে 80 থেকে 100 টাকায়। স্বস্তি ফিরেছে কাঁচামরিচের বাজারেও, বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়। বাজার অবস্থা এখন ভালো না, সবকিছু দাম বাড়তি কিন্তু বেচা কিনা নাই। বৃষ্টির দামে অনেক মাল নষ্ট হয়ে গেছে। সিম হয়ে গেছে 30 টাকা, এই সিম 70 টাকা পাইকারি। কাঁচা বাজারে এই যে সবজি অনেক দাম, আজকে 80 টাকা, 100 টাকা, 120 টাকার নিচে আসলে সবজি নাই। মাসের প্রথমে কাঁচা সবজি দামটা একটু বেশি থাকে, ব্যবসায়ীরা মনে করেন আগে পরে লস দিয়ে মাল বিক্রি করে। তবে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 50%। বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন, সীমান্তে কয়েক মাস ধরে আমদানি বন্ধ থাকায় এবং বন্যায় ক্ষয়ক্ষতির কারণে দেশি পেঁয়াজের বাজারে উঠতে দেরি হচ্ছে, ফলে তৈরি হয়েছে ঘাটতি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কিন্তু 5-7 টাকা বেশি ছিল, আবার গতকালকে থেকে আজকের বাজার আবার 3-4 টাকা কম বাজার। তবে আমিষের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 130 টাকায়। সোনালী মুরগি 290 থেকে 300, ব্রয়লার 110 আর দেশি মুরগি 550 টাকায়। মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। বাজারে ফিরেছে ইলিশ মাছ, সেটি বিক্রি হচ্ছে 2300 থেকে 2500 টাকায়। রুই কাতল 450 থেকে 500, বোয়াল 700 এবং নদীর পাঙ্গাস মিলছে 1000 টাকায়। দাম কয়েকদিন আগে একটু বেশি ছিল, এখন একটু রিজনেবল আর কি, চলে আর কি। এরকম দাম থাকলে হবে আর 450, 500, 480। মাছের দাম লড়ে চড়ে নাই, একদমই আছে। কোনোটা 20 টাকা 30 টাকা বেশি আছে, কোনোটা আবার একটু কম আছে। ক্রেতা বিক্রেতা উভয়েরই প্রত্যাশা
শীতের শুরুতে নতুন সবজি সরবরাহ বাড়লে বাজার আবারও স্থিতিশীল হবে। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বাজারে বাড়তি ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। সকাল থেকে চাঁদপুর বড় বাজার স্টেশনে মাছঘাটে ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ পর্যাপ্ত না থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কেজিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে মাছ। বাজারে 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 2700 টাকায়। তাছাড়া 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1800 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 900 টাকায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপিন্সের পর প্রতিবেশী ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন কালমাইগি। এতে দেশটিতে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন, আর ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 193 জনে। আহত হয়েছেন 96 জন, এখনও নিখোঁজ 135। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড়টির আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, গাছপালা উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার খেলার প্রসঙ্গ। দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যৌন নিপীড়নের অভিযোগ করেছেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। আর বিস্ফোরক সেই অভিযোগের পর থেকে বিসিবি সরব অভিযোগ তদন্তে। আর ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, সুষ্ঠু বিচার হোক দায়ী ব্যক্তির। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন টিভিকে জানালেন, তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া এখনো চলমান। বিস্তারিত জুবায়ের আহমেদের প্রতিবেদনে। ছিলেন দেশের নারী ক্রিকেটের এক সময়ের অধিনায়ক। তার বোলিং বাংলাদেশকে হাসিয়েছে, স্বপ্ন দেখিয়েছে। দেশের নারী ক্রিকেটে জাহানারা আলম নামটা দীর্ঘদিন ধরেই ছিল অবিচ্ছেদ্য অংশ। তবে গেল 1 বছর জাহানারা ব্যস্ত ক্লাব ক্রিকেটে, থাকছেন অস্ট্রেলিয়ায়। দেশের ক্রিকেটের সবচেয়ে বিস্ফোরক অভিযোগটাও করেছেন তাসমান সাগরের ওপার থেকে। সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন জাহানারা। নারী দলের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও আছে অভিযোগ। আর এসবের বাইরে ড্রেসিং রুমেও হয়েছেন দলীয়করণের শিকার। সব মিলিয়ে অভিযোগের পাল্লা বেশ বড়। দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রধান মোহাম্মদ মিঠুন এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। অভিযোগ সত্য হলে ক্রিকেটার নয়, একজন নাগরিক হিসেবে জাহানারার জন্য প্রাপ্য বিচার চাইলেন তিনি। জানালেন, অভিযোগ ওঠার পরপরই এই বিষয়ে যেন সুষ্ঠু তদন্ত হয় সে বিষয়ে কাজ করছে কোয়াব। আমরা কন্টিনিউয়াসলি ক্রিকেট বোর্ড বলেন, রুমানা আপু আমাদের কোয়াবের যিনি প্রতিনিধি, উনি হচ্ছে ওমেন্স উইংসে আছে, ওনার মাধ্যমে জিনিসটা যখন জানি আমরা ইমিডিয়েট অ্যাকশন শুরু করি। তদন্ত করার পরে যেই অপরাধী হবে তাকে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন ইন ফিউচার এই ধরনের কোনো ঘটনা কেউ চিন্তাও না করতে পারে। ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের শঙ্কা, এমন এক অভিযোগের সুষ্ঠু বিচার না হলে সামনের দিনগুলোতে দেশের নারী ক্রিকেটই হুমকির মুখে পড়বে। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কারো ফ্যামিলি থেকেই তো সাপোর্ট করবে না, যে একজন নারীর সঙ্গে যদি নারী ক্রিকেটারের সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে নেক্সট টাইম কোনো নারী ক্রিকেটারের ফ্যামিলি থেকেই সাপোর্ট করবে না যে তাকে এই প্রফেশনে আসার জন্য। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন একসময় ছিলেন নারী উইংয়ে, এখনও যুক্ত আছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের সঙ্গে। এখন টিভিকে জানালেন, তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। আগামী 2 সপ্তাহের মধ্যেই জাহানার আলমের অভিযোগের পুরো তদন্ত শেষ করার কথা রয়েছে বিসিবির। যদিও এই ভুক্তভোগী নারী ক্রিকেটারের ভাষ্য, আগেও বিসিবিকে এই ব্যাপারে অবহিত করে কোনো সাড়া মেলেনি। নতুন বোর্ড এবার কেমন পদক্ষেপ নেয় সেটাই দেখার অপেক্ষা। জুবায়ের আহমেদ, এখন। বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন বলে এএফপিকে জানিয়েছেন সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। বর্তমানে তিনি চীনে অবস্থান করছেন। এর আগে এক ইউটিউব চ্যানেলে এসব অভিযোগ দেন জাহানারা।
সেখানে নারী ক্রিকেট নিয়ে আপত্তিকর ও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এরপরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় এই বিষয়টি। এরই মাঝে অভিযোগের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা, যেখানে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান। শেষ করছি এখন রাত। তার আগে শিরোনামগুলো আরও একবার। গণভোট নির্বাচনের দিনই হতে হবে বললেন ফখরুল। বিপ্লব সংহতি দিবসে দেশব্যাপী বিএনপির র্যালি সমাবেশ। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস দেখে নিন, আপনার ক্ষমা চান। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্মস সংস্কারের পক্ষে ভোট দিবে। নির্বাচনের আগে গণভোট হলে 80% মানুষই সংস্কারের পক্ষে থাকবে, মন্তব্য আব্দুল্লাহ তাহেরের। নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান আমিরের। জুলাই সনদে রাখা যাবে না নোট অফ ডিসেন্ট, বললেন এনসিপির নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে দ্রুত বাস্তবায়ন আদেশ জারির আহ্বান। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে মামলা হত্যার 2 দিন পর মামলা, আসামি 16 গুলিবিদ্ধ। বিএনপি প্রার্থীকে আনা হলো ঢাকায়, রাউজানের মূল হোতা ইশতিয়াক গ্রেফতার। সরবরাহ সংকটের অজুহাতে অস্বাভাবিক পেঁয়াজের বাজার, কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। চাঁদপুরে ইলিশের কেজি 2700 টাকা। এবং নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে বিসিবি। সুষ্ঠু বিচার না হলে নারী ক্রিকেট হুমকির মুখে পড়বে, মত সাবেকদের। শেষ করছি এখন রাত। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।